জাতীয় শাহজাহান ওমরের মতো নেতাদেরকে কেনা যায়, সৈয়দ ইব্রাহিমের মতো নেতাদেরকেও কেনা যায়, বর্ষিয়ান নেতারাও কুরবানির গরুর মতো দাওর দামে ওঠে, কিন্তু ছাত্র নেতারা তাদেরকে কেনা যায় না। আমি জেলখানা থেকে বলেছি, হ্যাঁ আমার উপর নির্যাতন করা হয়েছে, আমাকে 10 ফিট বাই 15 ফিট একটি ছোট্ট ছেলে আমাকে নিঃসঙ্গভাবে রাখা হয়েছে, আমি যেন হার্ট অ্যাটাক করি, ব্রেন স্ট্রোক করি বা মরে যাই। আমি যদিও মরে যাই, এদেশের মানুষের জন্য মৃত্যুবরণ করব। আমার বৃন্দদেরকে বলে দিবেন, আমার দলের তরুণ দেশপ্রেমিক নেতাদেরকে বলে দিবেন, তারা যেন এই সরকারের সাথে আপোষ না করে। আপোষ যখনই কোনো আপোষহীন নেতার উত্থান হতে থাকে, আপোষহীন দলের উত্থান হতে থাকে, তখনই তাদের চরিত্রে কালিমা লেপন করা হয়, তাদেরকে বিতর্কিত করা হয়, তাদের চরিত্র হনন করা হয়, তারপরে তাদেরকে গ্রেফতার করা হয়। যার উজ্জ্বল দৃষ্টান্ত আল্লামা মামুনুল হক সাহেব, তিনি এখনো কারাগারে রয়েছেন। আবারও যে কোনো সময় আমাদেরকে গ্রেফতার করা হতে পারে, আমাদেরকে মেরে ফেলা হতে পারে, কারণ এরা পয়সার কাছে বিক্রি হয় না, এরা মাথা নত করে না, এরা আপোষ করে না। তাদের ভাষায় আমরা নাকি রাজনীতি বুঝি না, আমরা নাকি বেশি সৎ, আমরা নাকি উন্মাদ দেশপ্রেমিক। তবে এদেশের আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, এদেশের গঠনতন্ত্র সব কিছুকে সংস্কার করতে হবে। দুর্নীতি বান্ধব কোনো গঠনতন্ত্র, এক কেন্দ্রিক ক্ষমতা কাঠামোর রাষ্ট্র ব্যবস্থা এই বাংলাদেশে আর চলতে দেওয়া যাবে না। ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সড়কে মৃত্যু মিছিল এবং ব্যাংকিং খাতে লুটপাটের প্রতিবাদে যে সমাবেশের আয়োজন করা হয়েছে, আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদেরকে একটা মজার কথা বলি। নূর ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, এটি আপনারা জানেন, সারা বাংলাদেশের মানুষ জানে, আমিও জানি। তো ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে, আমাকে গ্রেপ্তার করে, আপনারা দেখেছেন যে সেদিন রাতে কিভাবে আমাকে গ্রেপ্তার করেছিল। গ্রেপ্তার করে নিয়ে গিয়ে ডিসি সাহেব তার রুমে আমাকে ঢুকিয়ে যে প্রশ্নগুলো করছিলেন, তখন তিনি আমাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো নূরের সাথে কেএনএফ এর কি সম্পর্ক? আমাকে জিজ্ঞেস করছিলেন যে আচ্ছা এই যে পার্বত্য চট্টগ্রামে এই যে কেএনএফ, তাদের সাথে তোমাদের কি সম্পর্ক, তোমাদের কি যোগাযোগ আছে বলো। এই কথাটি আসলে বলার উদ্দেশ্য হলো, দেখেন কেএনএফ কিছুদিন আগে পার্বত্য চট্টগ্রামে যেভাবে সশস্ত্র হামলা চালালো, ব্যাংক লুট করলো, এটি তো আমাদের বাংলাদেশের যে প্রতিরক্ষা বাহিনী, আমাদের বাংলাদেশের যে অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা বাহিনী, সকল বাহিনী এবং আমাদের যে স্বাধীনতার সার্বভৌমত্ব, সেই স্বাধীনতার সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করা, তাই না? তো এটি কি কোনো মস্করা, ইয়ারকি ফাজলামি করার জিনিস, ফান করার জিনিস? অবশ্যই না। অথচ তারা আমার মতো একজন ছাত্র নেতাকে রিমান্ডে নিয়ে গিয়ে সেখানে জিজ্ঞেস করছে যে আমার সাথে বা নুরুল হক নূরের সাথে কেএনএফ এর কি সম্পর্ক। অথচ আমাদের দেশের সেনাপ্রধান তিনি পার্বত্য চট্টগ্রামে গিয়ে সেখানে বলছেন যে তারা কেএনএফ এর সাথে শান্তি চুক্তি আলোচনা চালিয়ে যাচ্ছেন, শান্তি আলোচনা। তারা বুঝতেই পারেননি তাদের কাছে যে তারা এরকম শান্তি আলোচনা করতে করতে এভাবে করে একটি আক্রমণ চালিয়ে বসবে। দ্যাট মিনস they didn't have the information, তাদের কাছে সেই তথ্যগুলো ছিল না। একটি রাষ্ট্রের প্রতিরক্ষার দায়িত্ব আমরা যাদের হাতে ন্যস্ত করেছি, এবং এই রাষ্ট্রের যত বিশেষ বাহিনীগুলো রয়েছে, কারো কাছে কি সেই তথ্য ছিল না যে কেএনএফ এই শান্তি আলোচনা খেলতে খেলতে এইভাবে একটি দুর্ধর্ষ একটি রাষ্ট্রের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ একটি চ্যালেঞ্জ ছুড়ে দিবে? ছিল না। কারণ এগুলো আসলে আমাদের দেশের বর্তমান যারা স্বাধীনতা সার্বভৌমত্বের কথাই বলি, বর্তমান দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলার কথাই বলি, আসলে কারো মাথা ব্যথা নয়। তাদের মাথা ব্যথা হচ্ছে এই যে সরকার আছে, সেই সরকারকে আবার কিভাবে ক্ষমতায় রাখা যাবে, কিভাবে তাদের লুটপাট, ছিনতাই, রাহাজানি, চুরি, বাটপারি কার্যক্রমকে আরো শক্তিশালী করা যাবে এবং সেখান থেকে ভাগ পাওয়া যাবে। এটি আসলে আমাদের এই দেশের মানুষের জন্য খুবই দুঃখজনক এবং খুবই হতাশার একটি কথা।
আমি আজকে বাসা থেকে যখন আসছিলাম, আসার সময় উবারে করে এসেছি। উবারের যেখানে পাওয়া যায় সেখানে গিয়ে বললাম যে ভাই যাবেন কোথায়? বললাম যে বিজয়নগর পানির ট্যাঙ্কি। বললাম ভাড়া কত? বললেন যে ভাই 250 টাকা। আমি বললাম যে ভাই এত টাকা ভাড়া, আমি তো যখন গিয়েছি আমি তো এত টাকা দিয়ে যেতাম না, আমি তো সর্বোচ্চ 150 টাকা, 160-170 টাকা। তখন উনি বললেন যে ভাই আমি আপনাকে চিনি। আমি বললাম যে কিভাবে চেনেন? ভাই আপনি গণ অধিকার পরিষদের অফিসে যাবেন। আমি বলি যে ভাই গণ অধিকার পরিষদের অফিসে যাবো, আপনি কিভাবে চিনলেন আমাকে? তখন উনি বললেন যে ভাই আপনার বাবা এই জায়গা থেকে প্রায় 1-2 দিন পর পরই কোর্টে যাইতেন আপনার মামলার জন্য, এবং উনি প্রায় আমরা এখানে যারা আছি প্রায় সবাই তাকে চেনে এবং আপনাকে আমরা খুব ভালোভাবে চিনি। যে এত দিন উনি এই জায়গা থেকে এই বাইকগুলোতে উবারে করে কোর্টে গিয়েছেন, আমরা সবাই পরিচিত, তাকে চিনি এবং আপনাকেও চিনি। এবং আপনি যাবেন বিধায় আপনার কাছে 250 টাকা চেয়েছি, এবং আপনি বলেছেন 200 টাকায় যাচ্ছি, 180 টাকায় যাচ্ছি, না হলে অন্য কেউ হলে যেতাম না। এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এই যে আমরা যারা রাজপথে প্রতিবাদ করি, আমরা যারা দেশের জন্য কথা বলি, দেশের স্বাধীনতা, সার্বভৌম, দেশপ্রেমকে এই তরুণরা আমরা যারা হৃদয়ের গভীর থেকে সত্যিকার অর্থেই ধারণ করি, আমরা যারা সরকারের কাছে, সরকারের পয়সার কাছে, সরকারের ক্ষমতার কাছে, সরকারের লোভের কাছে আমরা যারা বিক্রি হই না, তাদেরকে কিভাবে দমন, পীড়ন এবং নির্যাতন চালানো হয়। হয়তো আপনারা এখনো অনেকেই বুঝছেন না যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান, তার নামেও কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা কয়েকটা জারি করা অবস্থায় আছে। এগুলো আসলে কেন করা হচ্ছে? আপনারা যদি খেয়াল করে দেখেন যে এই গণ অধিকার পরিষদের, এই ছাত্র অধিকার পরিষদের রাজনীতিতে এদেশে একটি সংগ্রামী চরিত্র রয়েছে। এই ছাত্র অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদের রাজনীতির এই দেশে একটি আবশ্যহীন চরিত্র রয়েছে, যেই চরিত্রটিকে এই সরকার ভয় পায়। জাতীয় পায় তারা সরকারের কাছে হাত পাতে, আসন ভিক্ষা চায়। শাহজাহান ওমরের মতো নেতাদেরকে কেনা যায়, সৈয়দ ইব্রাহিমের মতো নেতাদেরকেও কেনা যায়, বর্ষিয়ান নেতারাও কুরবানির গরুর মতো দাওর দামে ওঠে, কিন্তু ছাত্র নেতারা তাদেরকে কেনা যায় না। আপনারা জানেন নির্বাচনের আগে আমাদেরকেও অফার করা হয়েছিল, শুনেছেন অনেকবার। এদিকে আমাদের নেতৃবৃন্দদেরকে চাপ প্রয়োগ করা হচ্ছে যে তোমরা নির্বাচনে যাবে কি যাবে না, তোমাদেরকে নিবন্ধন দেওয়া হবে, এমপি মন্ত্রী বানিয়ে দেওয়া হবে, আর যদি না যাও তোমাদের যে মামলা দেওয়া হয়েছে তোমাদেরকে জেলে পড়া হবে। আমার বাবা যখন আমার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন, তিনি অনেক কৌশলে সেই কথাগুলো আমাকে বললেন। আমি জেলখানা থেকে বলেছি, হ্যাঁ আমার উপর নির্যাতন করা হয়েছে, আমাকে 10 ফিট বাই 15 ফিট একটি ছোট্ট ছেলে আমাকে নিঃসঙ্গভাবে রাখা হয়েছে, আমি যেন হার্ট অ্যাটাক করি, ব্রেন স্ট্রোক করি বা মরে যাই। আমি যদিও মরে যাই এদেশের মানুষের জন্য মৃত্যুবরণ করব। আমার বৃন্দদেরকে বলে দিবেন, আমার দলের তরুণ দেশপ্রেমিক নেতাদেরকে বলে দিবেন, তারা যেন এই সরকারের সাথে আপোষ না করে। আপোষ করলে কি হবে? আপোষ যদি আমরা করি, এই দেশের মানুষ আর কোনোদিন নতুন কোন রাজনীতিকে নিয়ে স্বপ্ন দেখবে না। এই দেশের জনগোষ্ঠী, এই জনপদের মানুষ আর কোন তরুণ নেতাদেরকে বিশ্বাস করবে না। আমরা সেই বিশ্বাস ভঙ্গ করে নিই। আমরা নেতৃত্বের পরীক্ষা, নৈতিকতার পরীক্ষা দিয়েছি এই জাতির কাছে। আমরা জাতির কাছে আহ্বান জানাচ্ছি, এই যে এই অঞ্চলের যে রাজনৈতিক সংস্কৃতি, যখনই কোনো আপোষহীন নেতার উত্থান হতে থাকে, আপোষহীন দলের উত্থান হতে থাকে, তখনই তাদের চরিত্রে কালিমা লেপন করা হয়। বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বিদেশি সংস্থা বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে কলা কৌশলে তাদেরকে বিতর্কিত করা হয়, তাদের চরিত্র হনন করা হয়, তারপরে তাদেরকে গ্রেফতার করা হয়। যার উজ্জ্বল দৃষ্টান্ত আল্লামা মামুনুল হক সাহেব, তিনি এখনো কারাগারে রয়েছেন।
আর ভাই নিজের বৈধ স্ত্রী তাকে নিয়ে ঘুরতে গিয়েছেন, সেখানে তার নামে মামলা দেওয়া হয়েছে, ধর্ষণের মামলা। আপনারা দেখেছেন আমাদেরকে নিয়েও নানা ধরনের বিতর্ক তৈরি করা হয়েছে। আমাকে যখন গ্রেপ্তার করা হয়েছে, তারা কি ধরনের ভয়ঙ্কর চিন্তা তাদের ভিতরে পোষণ করেছিল আপনারা ভাবতে পারবেন না। আমাকে যদি সেদিন নূর ভাইয়ের বাসা থেকে গ্রেপ্তার না করা হতো, তারা আমাকে নিয়ে কোনো পার্বত্য অঞ্চলে চলে যেত, সেখানে গিয়ে আমাকে তারা জঙ্গি হিসেবে উত্থাপন করত। হয়তো অনেক অস্ত্র শস্ত্র আমার পাশে দিয়ে আরো কিছু লোকজন সহ তারা দেখাতো যে জঙ্গি। আপনারা দেখেছেন না, তারা যখন গ্রেপ্তার করছে একজন আমাকে বলছে যে জঙ্গি ধরতে এসেছি, জঙ্গি ধরতে এসেছি। আরে ভাই তোমরা তো অপদার্থ, অযোগ্য। আব্দুল্লাহ নামক একটি জাহাজকে সোমালিয়ান দস্যুরা নিয়ে চলে গেছে, তোমরা ছাড়াতে পারো না। এতদিন পরে ছাড়িয়ে এনেছো, তাও আবার $5 মিলিয়ন তাদেরকে দিয়ে। তার মূল্যমান কত জানেন? প্রায় 55 কোটি টাকার মতো। অথচ তোমরা আমার মতো একজন মানে কি বলবো নিরীহ ছাত্র নেতা, অসহায় ছাত্র নেতাকে তোমরা জঙ্গি হিসেবে উত্থাপন করছো। কত বড় অপদার্থ তোমরা! তোমাদের শৃঙ্খলা বাহিনী, তোমরা এই তোমাদের বেড়ে ওঠা, আমরাও এই দেশের সন্তান। তোমাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, তোমাদের কোনো বিরোধিতা নাই। এই দেশকে তোমরা যেমন ভালোবাসো, আমরাও তেমন ভালোবাসি। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষা করার দায়িত্ব তোমাদের, আমাদের সকলেরই স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব। দেশপ্রেমকে বিক্রি করে দিও না। দেশটাকে ভারতের কাছেই, আমার এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে রক্ষা করতে হবে। সেই রক্ষা করার জন্য তরুণ ছাত্রদের সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো থেকে জেগে উঠতে হবে, জেগে উঠতে হবে, উঠতে হবে। গতকালকে দেখলাম যে আমাদের রব ভাই স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন, যে মহান ব্যক্তি, তিনি কান্না করছেন। আজকেও দেখছেন যে আমি কাঁদো কাঁদো কণ্ঠে আপনাদের সামনে কথা বলছি। কারণ কি জানেন? কারণ জানেন? আপনারা হয়তো জানেন না, বলে দিচ্ছি। আবারও যে কোনো সময় আমাদেরকে গ্রেফতার করা হতে পারে, যে কোনো সময়, বা যে কোনোভাবে সাবোটেজ করে অথবা অ্যাসাসিনেট করে আমাদেরকে মেরে ফেলা হতে পারে। একটু আগেই বলেছি কেন? কারণ এরা পয়সার কাছে বিক্রি হয় না, এরা মাথা নত করে না, এরা আপোষ করে না। তাদের ভাষায় আমরা নাকি রাজনীতি বুঝি না, আমরা নাকি বেশি সৎ, আমরা নাকি উন্মাদ দেশপ্রেমিক। সেজন্যই বলছি, এই সারা বাংলাদেশে এরকম যারা উন্মাদ, বাংলাদেশে যেই তরুণরা রয়েছে যারা বিক্রি হয় না, তাদেরকে এগিয়ে আসতে হবে। এই বাংলাদেশকে অতি আধিপত্যবাদ, অন্যায্য আধিপত্যবাদ থেকে মুক্ত করতে হবে। ইন্ডিয়া আউট যে মুভমেন্ট তৈরি হয়েছে, সেই মুভমেন্টকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের আগামী দিনের মুক্তির পথ এটি। ইন্ডিয়া আউট, রিফর্ম বাংলাদেশ। ইন্ডিয়ার এই আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। যেভাবে 1971 সালে পাকিস্তানের অকুপেশন থেকে বাংলাদেশকে এই বাংলার তরুণ জনতা, ছাত্র, কৃষক, কামার কুমার মিলে মুক্তিযুদ্ধ করে তাদেরকে হটিয়ে দিয়েছিল। আর এই গুণধরা 53-54 বছরের বাংলাদেশকে সংস্কার করতে হবে। এদেশের আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, এদেশের গঠনতন্ত্র সব কিছুকে সংস্কার করতে হবে। দুর্নীতি বান্ধব কোনো গঠনতন্ত্র, এক কেন্দ্রিক ক্ষমতা কাঠামোর রাষ্ট্র ব্যবস্থা এই বাংলাদেশে আর চলতে দেওয়া যাবে না।